সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল দ্বিতীয় দফায় আন্দোলনে নেমেছে অভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে। প্রশ্ন এখন, টার্গেট কি বিএনপি? কারণ আন্দোলনকারীদের চাওয়া পিআর পদ্ধতির ঘোরতর বিরোধী বিএনপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। ৬ দল বলছে পিআরই গণতন্ত্রের শক্ত ভিত। এর বাইরেও আলোচনায় আসছে প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি। বিএনপি বলছে সবই নির্বাচন বানচালের উদ্দেশ্য। অথচ বিএনপি এক সময় চেয়েছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কাছে টানতে। বাস্তবতা হচ্ছে দূরে সরে গেছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলো। পরিণতি কি এই ভিন্নতার? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়। আন্দোলন কেন, কারা নেবে সুবিধা, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং মাওলানা আহমদ আলী কাশেমি, নায়েবে আমির খেলাফত মজলিস। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন, বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধীদের পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। 7 দিন পর খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহারের ঘোষণা। ভোট থেকে সদর ও পৌর এলাকায় থাকছে না বিধিনিষেধ। অবরোধ কর্মসূচি প্রত্যাহার, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা। এবং বিসিবির নির্বাচন পেছানো সহ অ্যাডহক কমিটির দাবিতে 48 ক্লাব সংগঠকের আলটিমেটাম। প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট দিতে অস্বীকৃতি। দেশের ক্রিকেটকে ধ্বংস না করার আহ্বান। রাজনীতির নানা বিষয় নিয়ে যখন পাল্টাপাল্টি অভিযোগ, যুক্তিতর্ক উপস্থাপন চলছে, তখন মাঠে নেমেছে ইসলামিক বেশ কয়েকটি দল। তারা অভিন্ন 5 দফা দাবিতে বা 6 দফা দাবিতে যেটি হোক, তারা রাজপথে নেমেছে এবং তাদের আন্দোলন এখন রাজপথে আছে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন। আর সেসব বিষয় নিয়ে আমাদের আজকের সাবজেক্ট, যে বিষয়টি রাখা হয়েছে, আন্দোলন কেন, কারা নেবে সুবিধা। প্রথমেই আমরা যাব আজকের আমাদের অতিথি মাওলানা আহমদ আলী কাশেমি, যিনি নায়েবে আমির খেলাফত মজলিসের। তার কাছে আমার প্রশ্ন থাকবে যে নির্বাচনের আগে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে ইসলামিক দলগুলো, আপনারাও সেই সঙ্গে আছেন। বিএনপি পিআর বিরোধী, আপনারা পিআরের পক্ষে আছেন, তবে উচ্চ কক্ষে। আসলে এগুলি কি চাপে রাখার কৌশল, বা বিএনপি কি টার্গেট আপনাদের সামনে, যেহেতু বড় দল তারা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা সবার প্রতি। আপনি যেভাবে আলোচনাটা শুরু করছেন যে কিসের জন্য আন্দোলন, আবার এটার ফায়দা কে নেবে, তাই না? এটা এখন তো মনে করেন এই যে ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক দলগুলার খোলামেলা অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে এবং এখনও এটা চলমান। তো বিএনপি একটা বড় দল, এই বড় দল হিসাবে তারাও তাদের বক্তব্য সেখানে দিচ্ছে, অন্যরাও তাদের বক্তব্য দিচ্ছে। তো এই বক্তব্যের মাঝে কিছু দল মনে করছে যে সরকারকে, আমি এটা যতটুকু বুঝি, যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হবে কেন। আমি একটা জিনিস বুঝি না, এই যত কিছুই হয় বিএনপি এখন নিজের ঘাড়ে চাপায়া নেয় কেন? বিএনপির বিরুদ্ধে তো আর বলে নাই যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন। এখন সরকার যেমনটা, যেই সরকারই আছে, সরকার তো একটা আছে দেশে, অন্তর্বর্তীকালীন সরকার আছে। দাবি দাবা এখন কোনো কিছু করতে হইলে তার মাধ্যমে করতে হবে। এমনকি আমরা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভালো একটা নির্বাচন যদি চাই, এইটাও তাকে দিয়েই আমাদের করাতে হবে। এখানে তো আর বিএনপি বসতে পারবে না বা অন্য কোনো দল বসতে পারবে না। এবং এই সরকার, আমরা মনে করি এই সরকার জনতার সরকার, সকল মানুষের সরকার, যেভাবেই হয়েছে। এবং এই সরকারের বড় শক্তি হইল বিএনপি এবং অন্যান্য যারা
মাঠে যারা আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রামে ছিল, সকলের অর্জন হইল এই সরকার বা সকলের প্রতিষ্ঠিত সরকার। এখন এই সরকারেরকে কিন্তু আন্দোলনটা তো এমন প্রক্রিয়া, এই সরকারের উৎখাতের কোনো আন্দোলন নয়। বিএনপির উপরে, বিএনপি তার ভিন্নমত থাকবে, সেটা হলো ভিন্ন কথা। ভিন্নমত থাকার, বিএনপির একটা ভিন্নমত থাকতে পারে, দলও বড়, তারা যে কোনোভাবে ভিন্নমত থাকবে, তারা তাদের ভিন্নমত ভিন্নভাবে প্রকাশ করবে, অন্যরা তাদের মত ভিন্নভাবে প্রকাশ পাবে। এবং এই আন্দোলন দিয়ে ফায়দা হওয়া না হওয়া, আমি তো মনে করি যে আন্দোলন যদি যৌক্তিক হয় তাহলে সবাই একমতে আসা দরকার। আর যদি আন্দোলন অযৌক্তিক হয়, এখন যে পিয়ারের কথা বলতেছেন আপনি, যেটা একটু পরিষ্কার করলেন এইভাবে যে পিয়ার, আমরা যেমন নাকি পিয়ার খেলাফত মজলিসের অবস্থানটা আমরা পরিষ্কার করছি বারবার যে আমরা একেবারে পিয়ার ছাড়া নির্বাচনে যাব না, এই ধরনের কোনো ইয়ে নাই। আমরা আগের পদ্ধতিতে নির্বাচন করতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা মনে করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে এইটা আসলে সত্যিকার অর্থে জনতার একটা সরকার হয়। তো বিএনপির বা অন্য দল, অন্যদের ভিন্নমত থাকবেই, এটাই তো গণতন্ত্র, ভিন্নমত থাকা এবং ভিন্নমত ওনারা করবেন। আমরা মনে করেন পাঁচজনে নির্বাচন করলাম, তাই না? বুট হইল 60টা, আপনি একটা উদাহরণ। এখন এক একজনের 10টা করে বুট পেলাম, তাহলে 4 জনে পাইলাম 40টা বুট, একজনে বুট পাইল 20টা। তিনি সরকার গঠন করবেন এবং তিনি 20 বুট পায়া কিন্তু সরকার গঠন করতেছেন এবং দেশ পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু 40 বুট যে ভিন্ন দিকে আছে, তারা কিন্তু সরকারের কোনো ধরনের অংশীদার হতে পারছে না। এই দৃষ্টিতে আমি মনে করি যে এই পদ্ধতিতে হইলে জনতার সকল মানুষের যে একটা মানে তারা যাকে ভোট দিয়েছে তারাও সেই সরকারের একটা অংশ থাকলো, তাই না? এখন এটার বিরুদ্ধে অন্যরা ভিন্নভাবে এক মত প্রকাশ করতেছে, যেটা হইলে এই সরকার স্থিতিশীল হবে না। কেন স্থিতিশীল হবে না? যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সমর্থন তো কেউ প্রত্যাহার করবে না। আমি তো মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি, কিন্তু ভালো পদ্ধতি এই মুহূর্তে এরা ভালো পদ্ধতির কথা যদি কেউ পিয়ারের কথা বললেই, আমরা তো বলতেছি যে নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হোক, নির্বাচন বানচালের কোনো কথা তো এখানে আসে নাই। এবং নির্বাচনকে পিছায়া নেওয়ার বা বানচাল করা বা নির্বাচন করা হবে না, এই ধরনের বক্তব্য কিন্তু এখন এই যে যারা এই কয়টা দাবি নিয়ে মাঠে আছে, এরা কিন্তু কেউ বলে নাই। সুতরাং সালাউদ্দিন সাহেব এক ধাপ আগে বাইরে উনি বুঝেন কেন? ওনারা তো বড় দল, একটু সহ্য করে বুঝবেন। উনি সবসময় বেশি বুঝার, উনি বেশি বুঝেন, কিন্তু এত বেশি বোঝা তো ভালো না যে ওনারা সরকার উৎখাত করার জন্য আন্দোলন করতেছে না, আবার নির্বাচন বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে বালচাল কেন? 15 থেকে 17 বছর 18 বছর হয়ে গেছে এই দেশে একটা নির্বাচন হয় না। নির্বাচন যেই কয়টা হয়েছে এটা তো আমরা নির্বাচন বলতে পারি না। সেই আওয়ামী লীগ তার সাজানোভাবে 2021-এ 2014-তে করছে, 18-তে করছে, 24-এ করছে, এইটা তো কোনোটাই নির্বাচন হয়নি। তো এখন যে এই দলগুলা বিএনপি সহ সকল দলেই কিন্তু এই দেশে তারা নির্বাচনে অংশগ্রহণ কোনো সময় করছে, কোনো সময় করে নাই। কাশিম সাহেব, আমি আপনার কাছে আপনার বক্তব্যটা আমি পরিষ্কার, আমি আরেকটু বেশি আমি কথাটা শেষ করি। আচ্ছা বলেন, আপনি কি বলবেন? জি বলেন। না, সেটা হচ্ছে যে আপনি সালাউদ্দিন আহমেদকে যেটা বলছেন যে উনি বেশি বুঝেছেন, বা ঠিক আছে আপনি তার বিএনপিকে বলতেই পারেন, সেটা উনি হয়তো একটু আগে এসে কথাটা বলছেন যে দেশ অস্থিতিশীল হবে, কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রেও তো ওনার উদাহরণ দিচ্ছে, যুক্তি দেখেছেন যে বিভিন্ন দেশে 10 বছরে 14 বার সরকার ক্ষমতা পরিবর্তন হয়েছে, দেশে স্থিতিশীলতা নেপালও একটা উদাহরণ হতে পারে। সেখানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? উদাহরণটা কিন্তু অল্প, সব দেশেই কিন্তু এরকম হয় নাই, তাই না? হইতে পারে না, যেখানে বাংলাদেশের কালচারে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়াটাই অনিশ্চয়তার মধ্যে থাকে। ভালো কথা, আমি তো বলতেছি না যে সালাউদ্দিন সাহেব এই কথা বলতে পারেন না, উনি 100 বার পারেন, উনি বলতে পারেন। এখন এই যে মনে করেন বক্তব্য তো বিভিন্ন ধরনের, উনি এর আগে উনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের মানুষ বুঝে না, পিয়ার খায় না, মাথায় দেয়, এটা তো বলছে উনি। তাহলে উনি এত সচেতন, আপনি বুঝাইয়া দেন, আপনি তো একটা বড় দলের মানে স্থায়ী কমিটির সদস্য, বুঝান যে এইটা হলো পিয়ার,
তারপরে জনগণ বুঝার পরে তারা বলবো যে না বাবা এটা তো ভালো না মনে হয়, কিন্তু না বুঝাইয়া তো আপনি বলেন না যে এটা মাথায় দিবে না খাবে, এইটা তো উনি বলতে পারেন না। ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে হচ্ছে তফসিল দিবে, সেই ক্ষেত্রে কি এত সময় কি পাবে জনগণকে বোঝানোর জন্য? অবশ্যই বুঝবো জনগণ। শুনেন, যে গাছটা আজকে আপনি রোপণ করলেন এটার ফল ধরতে হয়তো 15 বছর সময় লাগতে পারে। পিয়ার এক সময় বাংলাদেশে পিয়ার হতেও পারে, কিন্তু যে কোনো এক জিনিস করার সময় কিন্তু অনেকেই বাধা দেয়। আপনি আরেকটা জিনিস আপনি আলোচনার মধ্যে বলছেন, আমি এইটার ব্যাপারে দু এক লাইন বলি, তারপরে আপার কথা শুনতে ভালো হবে। সেটা হলো যে আমরা এই যে ধর্মীয় শিক্ষকের ব্যাপারে, আমি ওই সাবজেক্টে আসবো, যদি আপনি পিএসসি শেষ করেন তাহলে আমি আসবো। তাহলে আমি আপাতত বলতে চাচ্ছি যে আমি আমার কথা দুই কথায় শেষ করি। সেটা হলো যে কোনো আন্দোলন সরকারকে ব্যর্থ করার বা সরকারকে মানে বিভ্রান্ত করার অথবা কোনো কিছুকে বিলম্বিত করার জন্য হয় না। একটা ন্যায্য দাবি যদি হয় সেটা সরকার মানবে, অন্যায্য হইলে দাবির সপক্ষে বা বিপক্ষে কথা বলার অধিকার সবারই আছে, এই মনে করি। মনিপ, আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে আপনি তো শুনছিলেন ওনার আলোচনায়, উনি তো বলছিলেন যে আসলে পিআর হলে জনগণের জন্য ভালো হবে, না হলেও সমস্যা নেই, তারা প্রচলিত সংবিধান অনুযায়ী যে নির্বাচন, সেই নির্বাচন যেত তাদের আপত্তি নেই। এখন এই অবস্থায় এই আন্দোলনটাকে আসলে বিএনপি বলছে যে আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র বা ফ্যাসিবাদকে উস্কে দেওয়া, ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়ার জন্য আসলে এই পিআর নিয়ে রাজপথে আসার জায়গাটা, আপনি কি মনে করেন যে বিএনপি টার্গেট হচ্ছে এখানে? কারণ হচ্ছে বিএনপি একটি বড় দল এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 15 বছর 17 বছর একসঙ্গে আন্দোলন করেছেন, আপনি মাঠে ছিলেন, আপনারা ছিলেন, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে বিএনপিকে ঠেকানোটা কি সামনে নির্বাচনে বা সেখান থেকে আসন কমিয়ে এনে অন্যরা আসন বেশি পাবে, এই ধরনের বিষয়গুলি আছে কিনা? যদিও প্রশ্নটা গণমাধ্যমে আসছে, অনেকে বলছেন এই কথাগুলি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, একসাথে আন্দোলন করে অনেক বছর একসাথে আন্দোলন করা হয়েছে, বিএনপির সাথে যারা করেছে তারা হঠাৎ করে চোখ পাল্টে দিয়ে তারা স্বপ্ন দেখছে বিভিন্নভাবে যে তারা রাষ্ট্র চালাবে। আবার এটাও ঠিক, একটা -2 ফর্মুলাটা এটাও অনেক সময় আছে, এটা বিএনপি সহ অনেক নেতাই অনেকখানি এই কথাটা বলে। তো সেই জায়গায় একটা আপনি নিশ্চয়ই এটা খেয়াল করবেন, যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের মধ্যে কিন্তু অনেক বাদ, বিভিন্ন বাদের মধ্যে তফাৎ আছে। কেউ মৌদুদিবাদ, আদর্শগত জায়গা একদম চরম, কেউ মাজারকে সম্মান করে, মাজার রাখে, কেউ মাজারকে ধ্বংস করে। এই যে ধ্বংস বিধ্বংসী দলগুলো হঠাৎ করে এক হয়ে গেল, এই এক হওয়ার মধ্যে অবশ্যই আমি ষড়যন্ত্র দেখি। কারণ যেইখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেইখানে এক হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে এরকম। সেটা রাষ্ট্রের মঙ্গলের জন্য হলে আমার কোনো দুঃখ ছিল না। রাষ্ট্রের এখানে মঙ্গল, একটা রাষ্ট্র এতদিন যাবৎ ভুগছে চরম অসুখে, আপনার আইসিইউতে থাকা একটা রাষ্ট্র, সিসিইউতে থাকা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা এখন নির্বাচনের পথে হাঁটছে। যখন সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন আবার ধরেন সবাই একরকম, যারা একসাথে আমরা অভ্যুত্থান করছি তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল যখন একটা নির্বাচন আসছে। আপনি দেখেন পিআর পদ্ধতিটা, এটা কিন্তু প্রথমেই চাওয়া হয় নাই। যদি সংস্কারের প্রথমেই এটা চাইতো বা এটা নিয়েই যদি একদম 5 তারিখের পরে থেকে আমরা দেখতাম, তাহলে আমরা মেনে নিতাম যে এটা তাদের টার্গেট আছে। আর এটা যে ভালো না, বিশ্বের অনেক দেশে পিআর আছে, কিন্তু সেটা কিন্তু প্রাদেশিকগুলোতে, সেন্ট্রাল ওয়াইজ পিআর খুব কম দেশে আছে, যাও বা আছে। আপনি দেখেন নেপালে 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে, এখন আবার ডেট দিয়েছে এটা হবে 14 বার। তো একটা 17 বছরের দেশে যদি 13-14 বার আপনার সরকার চেঞ্জ হয়, তাহলে সেই পিআরটা কতটুকু কাজে দিবে? আরেকটা জিনিস, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ভোটটা আপনি কাকে দিবেন, আপনি নিশ্চয়ই দেখে দিবেন। আপনার এলাকায় 5 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, বাংলাদেশ এটাই বুঝে, ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আপনার যাকে পছন্দ হবে আপনি কিন্তু ভোটটা তাকেই দিবেন, অন্যদের দিবেন না। অন্যদের কেউ যদি আপনি একদম চরম অপছন্দ করেন, তাদের কেউ পাশ করলে কিন্তু আপনার খুব মন খারাপ হবে এবং দেখা যাবে যে আপনি 5 বছর তার মুখোমুখি হলেন না বা গেলেন না। আর এখানে পিআর মানে হচ্ছে আপনি কাকে ভোট দিলেন সেটাও কেউ জানলো না, আপনার নির্বাচিত হয়ে আসলো যে তাকে কেউ চিনলও না। যে আপনার সিরিয়াল থাকবে, সিরিয়াল অনুযায়ী যদি আপনি 20টা পান তাহলে এক ধরনের লোক পাশ করবে, যদি আপনি 100টা পান তাহলে এক ধরনের লোক পাশ করবে। আপনার এলাকা এমনও হতে পারে আপনার এলাকা খালি যেতে পারে। এই যে আপনার এলাকা খালি যেতে পারে,
তাহলে আপনি এই নির্বাচনটা হঠাৎ করে বলা নাই কওয়া নাই, কোথা থেকে কে বলল, আর আপনারা সব বুঝে না বুঝে হৈ হৈ করে উঠলেন। আর এইখানে কাশেমি ভাই যেটা বললেন যে উনি সালাউদ্দিন আহমেদের কথা বললেন যে উনি হঠাৎ এত এরকম বলা শুরু করলেন কেন? নির্বাচনের যে কয়েক মাস আছে তার বলা ছাড়া কি বলার আছে যে এই নির্বাচনের 4 মাস কেন, 5 বছর যদি সময় দেওয়া হয়, পিআর পদ্ধতি কি জনগণের, সাধারণ জনগণের দোরগোড়ায় বুঝানোর মতো অবস্থা থাকবে? আর আপনার এখানে 3 মাস 4 মাসে আপনি যে আবদারটা করছেন, এই আবদারটা তো বৈধ আবদার না। এই আবদারটা তো হলে আপনার নির্বাচনটা পিছিয়ে যাবে নির্বাচনে। আর দ্বিতীয়ত আপনার এই আবদারটা কোনোভাবেই রাখাও সম্ভব না, এই কারণে যে পিআর পদ্ধতি আপনার সংবিধানেই নাই। যে জিনিসটা সংবিধানেই নাই সেটা যদি আপনি আবদার করেন, আন্দোলন করেন, হয় আপনাকে এটার জন্য আপনাকে গণপরিষদ ভোটের দরকার, আর না হয় আপনাকে ওয়েট করতে হবে আগামী নির্বাচনে যারা আসবে তারা যদি 3-এর 2 ভাগ যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে একমাত্র সম্ভব। আইদার নট। কাশ্মীর সাহেব কিন্তু বলছিলেন যে জনগণের উপকার হবে, ওনারা কিন্তু এই দাবিতেই কিন্তু পিআর নিয়ে সামনে এসেছেন, যেটা আপনি কিভাবে করেন? আমি বলি জনগণের উপকার হবে, জনগণই তো বুঝলো না জনগণের কি উপকার হবে। পিআরটা আমি আপনাকে যদি সহজভাবে বলি, কাশিমি ভাইও আছেন, উনিও শুনলেন, একটা ছাত্র অঙ্কে 100-তে 100 পাইছে, বাংলায় 100-তে 80 পাইছে, ইংরেজিতে 100-তে 70 পাইছে, সে বিজ্ঞানে গিয়ে 100-তে 0 পাইছে, কিন্তু তার কিন্তু গড় রেজাল্ট কিন্তু অনেক ভালো। এই গড় রেজাল্টে কিন্তু সে একদম ভালো ছাত্রের ক্রাইটেরিয়ায় পড়ে যদি আপনি যোগ করেন। আর যদি আপনি মনে করেন যে মিনিমাম 33 পাইতে হবে বাংলা মিডিয়ামে, নইলে আপনি ফেল, আপনি অন্যগুলাতে স্ট্যান্ড করলেন না, হায়ার 100-তে 100 পেলেন সেটা ব্যাপার না। তো আপনি একটা সাবজেক্ট সম্পর্কে কিছুই জানেন না, সেখানে কিন্তু আপনাকে তারা টেনে নিয়ে গেল। পিআর পদ্ধতিটা এরকমই, আপনার গড় রেজাল্টে। তাহলে আপনি কিভাবে ভালো হলো? আপনার এলাকায় ভোট পেল 10,000, কিন্তু সে কিন্তু এমপি হয়েছে। আরেকজনের এলাকায় ভোট পাইছে 2 লাখ, সে কিন্তু এমপি হতে পারে নাই। এটার নাম হচ্ছে পিআর পদ্ধতি। কারণ সিরিয়ালে যখন উপরের দিকে গেছে তার নিচ পর্যন্ত আসে নাই, সে এমপি হতে পারে নাই, কিন্তু সে কিন্তু ভোট পাইছে আপনার ওইখানে 2 লাখ বা 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, সে এমপি হতে পারলো না। তাহলে এই অবস্থার মধ্যে এই পিআরটা কি খুব দরকার? যে দেশের জনগণ বলে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দেশের জনগণ যাকে খুশি তো দিতে পারবে না, তখন বলবে যে মার্কা খুশি সে মার্কায় দিব। মার্কা তো আপনাকে শাসন করে দিয়ে যাবে না, ব্যক্তি ম্যানটা মার্কাটার একটা দল হিসেবে দাম আছে, কিন্তু ব্যক্তি মানুষের দামটা কিন্তু ব্যক্তি মানুষ এলাকা। আমি আপনার কথা শুনেছি, কাশিম সাহেবের কথা শুনেছি, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ঐক্যমত কমিশনে বৈঠক চলছে, 2য় দফায় 3য় দফায় কিন্তু আবারও বৈঠক চলছে। কালকে মনে হয় একটা লাস্ট বৈঠক আছে এবং এই 15 অক্টোবরের মধ্যে ডেডলাইন আছে যে সনদ নিয়ে শেষ করতে হবে। যদি শেষ না হয়, শুনছিলেন যে আমাদের হেডলাইনে সংকটে পড়বে রাজনীতি, বাংলাদেশ সরকার, মানে সবকিছু মিলিয়ে রাজনীতিও। সেখানে ঐক্যমত, মানে যখন পিআর নিয়ে বা অন্যান্য বিষয় যখন দ্বিমত হচ্ছে আপনাদের সঙ্গে বা অন্যান্য দলের সঙ্গে, ইসলামিক দলগুলোও আছে সাথে, তখন ঐক্যমত কমিশনের ভিন্ন ভিন্ন অবস্থান ছিল রাজনৈতিক দলগুলোর। মীমাংসা না হলে বড় দল হিসেবে বিএনপি এর দায় এড়াতে পারে কিনা? বিএনপি তো আসলে চায় 15 বছর আন্দোলন করেছে একটি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন বা মানবাধিকার বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। তাহলে যদি ঐক্যমত না পৌঁছায়, যে একটা সংশয় রয়েছে, বদিউল আলম বলেছেন আজকে, এই সংশয়টা এড়াতে গিয়ে বিএনপি কি দায় এড়াতে পারে বড় একটা দল হিসাবে? শোনেন, দায় বিএনপি আপনি যদি ওইভাবে বলেন দায় এড়াতে পারেন না। বিএনপির কনভিন্স করার মানে উচিত, এটা আপনারা বলছেন, বাট এখানে সবাই কিন্তু বেশি বুঝে, অনেক বেশি বুঝে। নর্মাল বুঝলে আপনার যে জেগে থাকে, যে ঘুমায় তাকে উঠানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কিন্তু ঘুম থেকে উঠানো যায় না। এখানে প্রত্যেকটা মানুষ আপনার যে দলকে আপনার ক্যারি করে, তারা কিন্তু প্রত্যেকেই ওভার বুঝে, তারা কিন্তু তাদের নিজের জায়গায় অটল। তারা দেখেন, তারা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে। তারা নমিনেশন দিয়ে ফেলছে, তারা ভোট চাচ্ছে বাড়ি বাড়ি, তারা নারীদেরকে পাঠিয়ে দিচ্ছে, তারা বিভিন্নভাবে তারা কাজ করছে ওইখানে। আবার এখানে তারা পিআরের জন্য ভোট চাইতে পারবে না। আমি ওটা বলি নাই, আমি বলছি যে তারা নমিনেশন সব জায়গায় দিয়ে দিয়েছে, ভোটের জন্য 100% রেডি, আবার পিআরের জন্য বলছে পিআর না হলে ভোটে যাব না। তাহলে এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো না? আচ্ছা, খিলাফত মজলিস 256টা আসনে মনোনয়ন দিয়েছে, মানে মনোনয়ন প্রার্থী মনোনীত করেছে তারা। আমি মনে আমি যাচ্ছি কাশিম সাহেবের কাছে, সেটা হচ্ছে যে আমাকে একটু বলেন
যে আপনার তো ফ্যাসিবাদ বিরোধী দোসর যারা ছিলেন বা যাদেরকে দোসর বলেন, যে যারা নির্বাচনে অংশ নিয়েছিল আওয়ামী লীগের আমলে, তারা ফ্যাসিবাদের দোসর, তাই তো? সেখানে 2024 সালে যারা অংশ নিয়েছিল তাদেরকে আপনারা কি বলবেন? 2024 সালে যেই দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল আওয়ামী লীগের সরকারের অধীনে, সেই যারা নিয়েছে তাদেরকে আপনারা কি বলবেন? জি, আচ্ছা ঠিক আছে, আপনার এই কথাটা রইলো। আমার মনি আপা কিছু কথা বলছে, আপনি যদি একটু বলে নিতেন। ওইটা বলে নিতাম। জি, আচ্ছা, আমার ঠিক প্রশ্নের আছে। সাথে একটু। আপনার কথাটা সেটা হলো, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের এই দুঃশাসনের মধ্যে বেশ কয়েকটা নির্বাচন হয়েছে। এই কয়েকটা নির্বাচন আওয়ামী লীগ কোনো একটা নির্বাচনই সঠিকভাবে করে নাই। এইটার কোনো নির্বাচনে বিএনপি যোগদান করছে, কোনো নির্বাচনে অন্যান্য দলও যোগদান করছে। হ্যাঁ, যেমন 18 নির্বাচনে অনেকেই গেছে, হ্যাঁ, আবার 24-এর নির্বাচনে অনেকেই যায় নাই, আবার 14-র নির্বাচনে অনেকে যায় নাই। এখন আমি যদি এটাকে দলীয়, আপনি বুঝতে পারছি আপনি কি বলছেন, দলীয়ভাবে যদি আমি চিন্তা করি তাহলে এটার দায় কিন্তু সবার উপরে আসে। কারণ এই ফ্যাসিস্টের অধীনে নির্বাচন করা না করার ভাব এটা সবাই জানতো, জানার পরেও কোনো সময় কেউ গেছে কেউ যায় নাই, এরপরে আবার কেউ গেছে কেউ যায় নাই। এমনকি 18-র নির্বাচন মনে করেন দুপুরের পরেই দেখা গেল যে অনেকে দেখলে যে দিনের ভোট রাতে হয়ে গেছে, সেই দাবি অভিযোগগুলো আপনারা করেছিলেন। এখন এরপরেও কিন্তু এই নির্বাচনের মধ্যে বিএনপি কিন্তু 5টা আসন লাভ করলেন, এমনকি একটা মহিলা আসন। আমি কিন্তু এটা বুঝেন, এটা বোঝার দরকার। তাহলে এইখানে যদি এইটানের যে ওনারা বিএনপির মতো দল যে তাদের বাপ বুঝে নেই এরকম না, কিন্তু ওনাদের মতো দল যদি এটা প্রত্যাখ্যান করতেন পরিপূর্ণভাবে, তাহলে ফ্যাসিস্ট কিন্তু আর কন্টিনিউ করতে পারতো না। কারণ সবাই ওনারা প্রত্যাখ্যান করতে পারতো না। 14 সালে তো সবাই তো নির্বাচনে অংশ নেয় নাকি, তারপর তো ফ্যাসিস্ট কন্টিনিউ করেছে আপনার 24 সাল ভালো। পর্যন্ত। তাহলে বোঝা গেল আপনি মরার জন্য প্রস্তুত হয়ে যান, যে আমাদের আর এই দেশে বেঁচে থাকার কোনো উপায় নাই। উপায় যদি একটা তো করতেই হবে, চেষ্টা তো অব্যাহত রাখতে হবে। সেই চেষ্টা 18 সালে করেছিলেন আর কি। হ্যাঁ, আপনি তখন জোট সঙ্গী ছিলেন, আপনারা ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে 2024 সালের নির্বাচনে অংশ যারা নিয়েছিলেন তার 27টা দল অংশ নিয়েছিল। এর মধ্যে 62টি দল বিএনপি বা দাবি অনুযায়ী আমরা দেখেছি তারা অংশ নেননি। সেই ক্ষেত্রে 24 সালের নির্বাচনটিকে বিতর্কিত নির্বাচন বলা হয়, আমির নির্বাচন বলা হয়। এবং সেই নির্বাচনে আপনারা যখন অংশ নেননি, আর যারা অংশ নিয়েছিল তাদেরকে বলা হয় যে ফ্যাসিবাদের পক্ষের শক্তি। অবশ্যই, তাই তো? তাহলে আপনার 2024 সালে যারা ফ্যাসিবাদের শক্তি হয়ে এখনো আছেন, আমি এটার জবাব কিন্তু দিয়ে দিচ্ছি আপনাকে। সুতরাং জাতীয় পার্টির অংশ নিয়ে তাদেরকে আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, কিন্তু আপনাদের ইসলামিক দলে যারা 7টি দল যে অংশ নিয়েছে এখন রাজপথে আন্দোলনে আছে, তাদের মধ্যে একটি দল তো সেই 24 সালের ইলেকশনে অংশ নিয়েছিল। তারা কি ফ্যাসিবাদের দোসর না আপনাদের সঙ্গী? শোনেন, এইটাই বললাম যে দেখা যায় দোসররা এখন কিন্তু মিলিতভাবে উভয় দিকে আছে। আর আওয়ামী লীগের সাথে নির্বাচনের মানে এটা বিভিন্ন দলের হয়তো বিভিন্ন সময়ে ছিল, তাই না? এইটার জন্য তাদের সমালোচনা করা যাবে, এবং তারা যদি মনে করে যে আমাদের সেটা নেওয়া, তাদের দলীয়ভাবে সেই সিদ্ধান্ত তারা হয়তো ভুল ছিল, তারা এখন মনে করতেছেন যে এখন আমাদের এই দিকে থাকা দরকার। তো দলীয় সিদ্ধান্ত মানুষের পরিবর্তন হইতেই পারে। বিএনপিও হয়তো মনে করছে যে আমাদের 18 এই নির্বাচনে আমাদের যাওয়াটা জাতীয় পার্টির কথাও তো দেখতেছি, জাতীয় পার্টি তো তাদের আপনাদের যে দলীয় অবস্থান পরিবর্তন করেছে, তারা বলতেছে অলরেডি সুবিধাভোগী আওয়ামী লীগের, গোটা আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল সবসময় তারা সুবিধাভোগী ছিল। সুতরাং তারা কিন্তু একেবারেই এটাকে গৃহপালিত বিরোধী দল বা আলোচনার মাধ্যমে তারা বিরোধী দল ছিল। সুতরাং জাতীয় পার্টির ব্যাপারটা ভিন্ন, জাতীয় পার্টির ব্যাপারের বক্তব্যটা একেবারেই ভিন্ন। তো যাই হোক, আপনি যেটা আমার বোন যেটা বলছিলেন আর কি, যে একবারে আইসিইউতে ছিল যে রাষ্ট্রটা, আমি তো মনে করি না যে আইসিইউতে ছিল। আপনার রাষ্ট্রই ছিল, রাষ্ট্রকে একবার হাইজ্যাক হয়ে গেছিল। সেই হাইজ্যাক আওয়ামী লীগ চিরদিনের জন্য ওইটাকে বন্দোবস্ত নিয়েছিল, এবং আওয়ামী লীগ মনে করতো যে তার উন্নয়ন, তারভাবে রাষ্ট্র পরিচালনা 2040 পর্যন্ত তারা কন্টিনিউ করবে। এই তো আওয়ামী লীগের একটা মনোভাব ছিল। কিন্তু 2024-এ ছাত্র জনতা এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, এটা না করলে আবার অনেকে গুছা হবে, যে দীর্ঘদিন যাবৎ যারা আন্দোলন সংগ্রামে ছিল, মানুষের মনের আকুতি এবং মানুষের শক্তি যেটা ছিল, সেই মনোবল নিয়ে
ধাক্কা দিয়া শেষ পর্যন্ত আমাদের ছাত্রদেরকে আগে রাইখা গুলির মুখে ছাত্ররা গুলি খায়া, হ্যাঁ, প্রায় 2000-এর মতো মানুষের শাহাদতের পরে অনেকের পঙ্গুত্ব বরণের মাধ্যমে আমরা এই ফেসিবাদের থেকে রাষ্ট্র ক্ষমতাকে আমরা এই হাইজাককৃত রাষ্ট্রকে আমরা ফিরে আনলাম। এখন আনার পরে যেটা হয়েছে, এখানে আমাদের অনেক কথা যে কি করবেন এই সরকার, কি করবে এই সরকার, একটা ভালো নির্বাচন করবে, তাই না, সংস্কার করবে, বিচার করবে, এইগুলা কিন্তু এই সরকারের এনে অনেকগুলা সমালোচনা আছে। বিচারও তেমন দৃশ্যমান না, যা একটা শুরু হয়েছে, তাই না। জি। আর সংস্কার করতে করতে 1 বছরের উপরে সময় চলে গেছে, হ্যাঁ, সেই দৃশ্যমান কোনো ভালো সংস্কার করতে পারে নাই। এমনকি এটা বাস্তবতা আমি বলতে এটা আমার বিরুদ্ধে গেল, সেটা হলো যে দেশ পরিচালনার ক্ষেত্রে যেই দক্ষতা তাদের হওয়া উচিত সেই দক্ষতা তারা দেখাইতে পারে না। এবং ডক্টর ইউনূস তার সরকারের মধ্যে এনজিও কর্মী কর্মকর্তা কোন জায়গায় কে ছিল এগুলোর খুঁজে দেশে আর কোনো মানুষ ছিল না। সে যেই মানে রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা যাদের আছে এই ধরনের লোক উনি বেছে আনতে উনি ব্যর্থ হয়েছেন, যার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু বিশৃঙ্খলা কিছুটা তৈরি হইতেছে। সুতরাং আমি অবশ্যই বলি, এই জন্য আমরা বলি যে নির্বাচন বিলম্বিত হোক, এটা আমরা মোটেও চাই না। কারণ যতই বিলম্বিত হবে এইটা ঠিক আছে, কিন্তু এই দেশের কেন এই যে সালাউদ্দিন সাহেব এত নিজেরা মনে করে কেন নির্বাচন বিলম্বিত, ফেসিবাদ আইসা যাব, বিএনপির কর্মীরা কি আবার মানে গর্তের মধ্যে ঢুকে যাব? আসবে কি হবে? রাষ্ট্র তো আমরা রক্ষা করব। হ্যাঁ, রাষ্ট্র কি ইউনূসে রক্ষা করছে নাকি? রাষ্ট্র তো বিএনপি সহ সকল বিরোধী দল যারা মাঠে ছিল সবাই মিললে ফেসিবাদের পতন ঘটায়া, এবং রাষ্ট্র ক্ষমতায় কেউ ছিল না 3 দিন এই রাষ্ট্র চলছে, কিন্তু আমাদের ছেলেরাই চালাইছে, আরো ভালো চলছে, তাই না? মুনিয়াপা, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে গত ফেব্রুয়ারি থেকে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, কিন্তু অনেকে ইঙ্গিত দিচ্ছেন যে মৌলিক সংস্কারে বড় বাধা একটি বড় রাজনৈতিক দল। এই দল কি আপনারা, বা আপনাদেরকে তো অনেকে ইঙ্গিত করেন, আমরা কিন্তু প্রকাশ্যও দেখেছি যে ঐকমত্য কমিশনের আলোচনায় যদি ঐকমত না হয়, আমি আবার আসছিলাম কথাটাতে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের ঐক্যমতের মধ্যে আমাদের পক্ষ থেকে সালাউদ্দিন ভাই এবং জবিউল্লাহ ভাই দুইজনই এটা মেনটেন করতেন। সালাউদ্দিন ভাই একদিন বলেছিলেন, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, যে এখানে এসে যতটা না হয়, আপনার আলোচনা না হয়, খানাপিনা হয়, আমি জানি না শেষ কি হবে, আমি জানি না। এবং এইসব বলেও কিন্তু প্রায় 7 শতাধিক 8 শতাধিক সংস্কারের মধ্যে 7 শতাধিক কিন্তু 51টা ছাড়া আর বাকি সবগুলোই কিন্তু প্রায় একমত হয়েছে। এই 51টার মধ্যে কিন্তু এগুলো কিন্তু আংশিক, পুরা সম্পূর্ণ না। আংশিকের মধ্যে আপনার পিআর আছে, আংশিকের মধ্যে আপনার জুলাই সনদ আছে, এই ধরনের বিভিন্ন কিছু, এর মধ্যে কিন্তু অনেকগুলো একমত হয়েছে। জুলাই সনদের মধ্যে আপনার ধরেন যে সরকার পরপর 2 বারের বেশি থাকতে পারবে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা রাষ্ট্রপতির যাবে, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আলোচনায় একটা লেভেলে চলে আসছে, এটা কিন্তু সবাই বলে। তো এখন যেটুকু হয় না, আমি যদি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র কি বলে? গণতন্ত্র 100-এর মধ্যে 51 জন হচ্ছে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ। তা আপনি সব সংস্কার সবাই যে এটা বলবে ওটা মেনে নেওয়া যায়। বিএনপি অনেকদিন দেশ পরিচালনা করেছে বলেই বিএনপি আপনি জানে যে এগুলো কোথায় কোনটা ধুপে টিকবে কোনটা টিকবে না। এখন কেউ সরকারে নাই, এই সংস্কারগুলো কিন্তু 1-11 সময় অনেক সংস্কার হয়েছে। কয়টা সংস্কার বাস্তবায়ন হয়েছে? তো এখনো যে সংস্কার হবে যদি পরে বাস্তবায়ন না হয়, বিএনপি তো অ্যাটেন্ড করেছে, বিএনপি যে কথাগুলো পরে হওয়ার কথা সেই কথাগুলো আগেই বলতেছে, যেটা বিএনপি যে কমিটমেন্ট করে সেটা বিএনপি সম্পূর্ণরূপে রক্ষা করে। সেই রক্ষা করার জন্য বিএনপি যে কথাগুলো বলেছে যেটা হওয়া উচিত, এখন আমি সবই বললাম, পরে আমি একটাও করলাম না, তাহলে ওটা কি ভালো? তার চেয়ে বরং এখনই আমার যতটুকু এটা হবে কি হবে না, এটা কতটুকু হবে না, এগুলো সবারই চলতে হিসাব করতে হয়। আর বিএনপি হলো এমন একটা দল যে দলটা মানুষ মনে করে, জনগণ ভোট দিলে প্রত্যেকটা মানুষ মনে করে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে, সেই কারণে সবাই মিলে একজোট হয়েছে বিএনপিকে পাকড়াও করো। যদি বলি যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আপনাদের মতামত কি, মানে এটা সম্ভাবনা কতটুকু দেখছেন, এবং আগামী নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখছেন যে নির্বাচন হবে কি হবে না? এই যে জুলাই সনদ, আমি এক লাইনে বলি, জুলাই সনদ আপনার এটা সংবিধানে নাই, যেটা সামনে সরকার আসলে সেই সরকার মিলে এখন একটা প্রাথমিক নিয়ে সবাই মিলে ইনিশিয়েট করতে পারে, কিন্তু
সম্পূর্ণ সফলতার মুখ দেখতে হবে সংবিধানের মাধ্যমে। আপনার হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে এবং হাজয় যুক্ত হয়েছে, এইটার মাধ্যমে হবে। আর নির্বাচন নিয়ে যে কথা বলছেন, যেভাবে আন্দোলনগুলো হচ্ছে, বানানো আন্দোলন, এই বানানো আন্দোলনই প্রমাণ করে দেয় যে নির্বাচন একটা বড় শ্রেণী নির্বাচনটাকে যে কোনোভাবেই হোক পিছাতে চায়। যারা আন্দোলন করছে তারা তো বলছে যে হ্যাঁ আন্দোলন নির্বাচন পেছানোর পক্ষে তারা না। না, কিন্তু আপনার তাদের কর্মকাণ্ড বলে দিবে তারা পিছাতে চায় কি চায় না। মুখ দিয়ে যেটাই বলুন না কেন, আপনার কর্মকাণ্ড কি সেটাই বলেন। যদি পিছানোর মধ্যে নাই থাকেন, আপনি নিজেও জানেন যে পিয়ার এইবার, আর পিয়ার যদি হয়ও এইবার অন্তত হবে না, এইবার কোনো অয় নাই, এটা তার মানে আপনাকে চতুর্দশ সংসদের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আপনি কেন এখন ক্যাচালটা করছেন? কারণই কোনো ক্ষমতা নাই। এই সরকার, আমি লাস্ট লাইন বলি, এই সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের কোনো আইন করার ক্ষমতা নাই। আপনার কাছে আমি আবার ফিরবো, আমি 1 মিনিটের মধ্যে একটু কাশ্মীর সাহেব বলবেন, সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে আপনারা জোটে ছিলেন 2021 সালের পর থেকে, আপনারা 20 দলের জোটে নেই, কিন্তু এখন আপনারা একটি এক বাক্স নীতিতে এসেছেন, বা ইসলামীর যে বাক্স আর কি, ভোটের বাক্স, সেখানে আপনারা ভোটে যাবেন। কিন্তু কথা হচ্ছে যে বিএনপিও কিন্তু জানুয়ারি মাসে আপনাদের সাথে একটা বৈঠক করেছিল খিলাফত মজলিসের সঙ্গে। ওই বৈঠকে কেন আপনারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি? যে কারণে আসলে দেখছি যে আপনারা এখন জামাত সহ ইসলামিক দলের কাছে, দলদের সাথে একসাথে জোট করতে যাচ্ছেন, বা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন। কেন? আপনার সময় আছে কতটুকু যায় না, শুনেন, বিএনপির সাথে তো আমরা চির বন্দোবস্ত কোনো করি নাই যে সবসময় বিএনপির সাথে থাকতে হবে। মানে কেন যেতে হলো? বিএনপি আমাদের সে সবসময় রাখবে এইটাও তো তারা দায়িত্ব দেয়নি, যে সে এই দুটোটাই কিন্তু আছে, থাকা না থাকা, কোন সময় কার সাথে কে থাকবে। বিএনপির সাথে একসময় জামাতে ইসলাম ছিল, জামাতে ইসলাম, ওনারা জামাতে ইসলামকে মন্ত্রিত্ব দিয়েছেন, তাই না? তারা সরকার গঠন করার সাহায্য সহযোগিতা নিয়েছেন, মন্ত্রিত্ব তারা পেয়েছে। তো এখন এই জন্য যে চিরদিন, আরেকটা কথা হলো সবসময় যে বিএনপি এমন মনে করাটাও তো ঠিক না যে বিএনপি সবসময় এই দেশ পরিচালনা করবে, যে ভোটের মাধ্যমে যদি জনগণ ভিন্নতা চায় সেটা বিএনপি মনে করবে না যে আমরা কতবার পরিচালনা করছি, সেটা দিবে না বিএনপি। জনগণ যদি, আরেকটা কথা দেখেন, আমি এক শব্দে বলি আপনাকে, এই দেশে এখনো মানুষের কিন্তু পিয়ারের একটা প্রচলন আছে। বলে কিভাবে সেটা হলো এই বিএনপির এখন পর্যন্ত মানুষ মার্কাকে ভোট দেয়, কথা বুঝছেন? আর পিয়ার কিন্তু মার্কাকে ভোট দেওয়াই, ব্যক্তি দেখে ঠিকই। এই জন্য বিএনপির একটা টিকিট পাওয়ার জন্য কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে, এইটা শোনা যায় আর কি, দেখি নেই তো দেখেন, তারাও মনে করো এই মার্কার টিকিটটা পেয়ে গেলে আমার ফার্স্ট মোতাবেক নিশ্চিত। আপনারা কি কোনো জোটে যাচ্ছেন কিনা? অবশ্যই জোট। শোনেন, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু একটা জিনিস আছে যে বিএনপি জাতীয় সরকার বানানোতে আগ্রহী, এবং বিএনপির সাথে যে বিএনপি চায় যে ছোট ছোট দলগুলো জোট হোক এবং তারাও একটা এই দেশের সরকারের একটা অংশ হোক। অভিজ্ঞতা আছে আপনাদের? সেটাই, এখনো বিএনপি আলোচনা চালিয়ে যাচ্ছে, কার সাথে কে শেষ পর্যন্ত থাকবে এটা দেখার বিষয়। ধন্যবাদ মনি আপা। কাশিম সাহেব আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।